অতদিন যেটা পড়েছি ওটা হলো কেন্দ্রাকর্ষী মানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া পড়ছি, তাই না? আমরা তোমার জি স্যার। হ্যাঁ, কেন্দ্রাকোষ মানে একটা হলো, এটা আমরা প্রতিস্থাপন বিক্রিয়া পড়তেছি, আমরা কিন্তু এটা দ্বিতীয় নাম্বার বিক্রিয়া। দ্বিতীয় নাম্বার বিক্রিয়া নাম্বার ছিল, প্রথমে একটা ছিল যৌথ বিক্রিয়া। যৌথ বিক্রিয়া দুই প্রকার, একটা ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া। এবং প্রতিস্থাপন বিক্রিয়া আমরা 2 নম্বর বিক্রিয়াটা পড়তেছি। 2 নম্বর বিক্রিয়াটা দুই প্রকার, মানে 2 নম্বর বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা দুই প্রকার, একটা হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা কারা দেয় এটা মনে রাখতে হবে। এবং আগের যে 3টা পাঠ পড়ালাম, এই 3টা পাঠের কোন জাতিগুলো কোন বিক্রিয়া দিবে এটা তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা আবার একটু কাউকে জিজ্ঞেস করি, দেখি কেউ বলতে পারে যে তোমরা একটু বলবে যে এই বিক্রিয়াগুলো কারা দেয়। আমি প্রথমে একটু বলি, রাহুল কি জয়েন করছে আজকে? রাহুল রাহুল মনে হয় আজকে জয়েন করেনি, তাই না? আচ্ছা, রাহুল আজকে মনে হয় জয়েন করেনি। আচ্ছা, এটা একটু প্রথমে বলবে। দীপিতা একটু বলো তো দেখি, দীপিতা দীপিতা বলবে এই কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া কারা দেয়, কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া কারা দেয় এটা একটু বলো তো দেখি, দীপিতা। স্যার জি স্যার, হ্যাঁ, কারা কেন্দ্রাকর্ষী দেয়? যৌথ বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড, কিটোন আর হ্যাঁ, হচ্ছে এসিড জাতক সমূহ। হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিড ও অ্যাসিড জাতক সমূহ, মানে অ্যাসিডও হবে। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই যে ভালো বলতে পারছো, এরকম জাতিগুলো দেখবে যে তাহলে বিক্রিয়াগুলো ধরতে পারবে সহজে, এবং বিক্রিয়াগুলো তোমরা করতে পারবে যে এই জাতিগুলো এই বিক্রিয়াগুলো দিবে, তাহলে এই বিক্রিয়াটা একই রকমেরই, সুতরাং কোন জায়গায় বিক্রিয়া ঘটবে, কেমনে বিক্রিয়া ঘটবে, এই কৌশলটা মনে রাখলে এই যেতেই পারবে। আচ্ছা, এরপরে এটা একটু বলবে, কণা একটু বলো যে ইলেকট্রন জি আকর্ষী স্যার, সংযোজন, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া কারা দেয়? অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন ও অ্যালকাইন, থ্যাংক ইউ। তাহলে এটা একটু বলবো হলো, তুবা একটু বলো তো দেখি যে এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? আর অ্যালকাইল হ্যালাইড সমূহ। অ্যালকাইল হ্যালাইড, এবং সেটা একটা ক্ষারের উপস্থিতি বলা ক্ষারীয় লাগবে, ক্ষার জলীয় জলীয়। ক্ষারের জলীয় দ্রব্যের হ্যাঁ, উপস্থিতি। হ্যাঁ, এটা এটা মনে রাখা লাগবে যে ক্ষারের জলীয় দ্রবণ। আবার যদি জলীয় দ্রবণ না হয়, অন্য একটা যদি হয়, যেমন দেখা যায় অ্যালকোহলের দ্রবণ, তাহলে উৎপাদ ভিন্ন হবে। সেক্ষেত্রে অপসারণ বিক্রিয়াটা হবে, আমরা একটু পরে পড়বো সামনের দিন অপসারণ বিক্রিয়া। তাহলে এই যে যাকে যেটা ধরলাম, এটা যাদের ধরিনি বা সবাইকে আমাদের মনে রাখতে হবে যে এই জাতিগুলো এই এই বিক্রিয়াগুলো দেয়, তখন সহজে আমরা পারবো। তাহলে দেখো, থ্যাংক ইউ সবাইকে, যাই হোক পড়াশোনা করতেছো মনে হচ্ছে। তাহলে সবাই পড়াশোনা একটু করবে নিজের স্বার্থে, নিজের জন্য। তাহলে আমরা এখন দেখো পড়া শুরু করব, ইলেকট্রন আকর্ষী অথবা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কারা দিবে, বা এরা কি কি যৌগ গঠন করবে আমরা একটু দেখে নেই। তাহলে আমরা প্রথমে দেখি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যাচ্ছে যে এখানে আমরা শব্দটার ডেফিনেশনটা একটু বুঝে পড়ে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো যে যে বিক্রিয়ায়, কারণ আমরা ডেফিনেশন গুলো কিন্তু মুখস্থ করব না, একটু বোঝার চেষ্টা করব। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়, তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দিবে বেনজিন ও তার জাতক সমূহ, একটাই যৌগ, এবং এই জাতিগুলো দিবে। তাহলে বেনজিন ও তার জাতক সমূহ এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দেয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কারা দেবে এটা মনে রাখতে হবে, বেনজিন ও তার জাতক সমূহ। তাহলে এখানে বিকারক কারা, তাহলে বিকারক কারা, একটা দুটা মনে রাখতে হবে, একটা মনে রাখতে হবে কারা বিক্রিয়া দেয়, আর বিকারক কারা। তাহলে এখানে বিকারকটা হলো ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কারা, যারা ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে, অর্থাৎ নিজেরা ঋণাত্মক, যারা ইলেকট্রন নিজেরা ধনাত্মক। দেখো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে একটু মনে রাখো, বেনজিন ও তার জাতক সমূহ।
বিকারক কারা? তাহলে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করবে যারা, তাহলে তারা নিজেরা কিন্তু ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কোন একটা যৌগ এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তাহলে দুটা জিনিস মনে রাখবে, একটা হলো কারা দিবে এবং তার সাথে বিক্রিয়া করবে কারা, বিকারক গুলো কারা। আর বিকারক গুলো সবসময় মনে রাখবে হয় ইলেকট্রোফাইল নয় নিউক্লিওফাইল। কিন্তু একটা বিকারকে কিন্তু দুইটা পার্টি থাকবে, একটা বিকারকে দুইটা পার্টি থাকবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুটাই থাকবে। যদি ইলেকট্রোফাইল আগে আসে তাহলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, নিউক্লিওফাইল যদি আগে আসে তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া বা কেন্দ্রকোষী বিক্রিয়া। তাহলে তোমরা একটু ভালো করে মনে রাখবে। আমরা ডেফিনেশনটা এখন আসি। দেখো বলতেছে যে বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলে। তাহলে খুবই সহজ, ভাষাটা মুখস্থ করবে না, শব্দটা শুধু অর্থ বুঝবে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফিলিক বিক্রিয়া মানে আক্রমণ করবে ইলেকট্রোফাইল, আর ইলেকট্রোফিলিক বিক্রিয়াটা দিবে তোমার বেনজিন ও তার জাতক সমূহ, তাহলে তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। একে এস ই, এসটা বড় হাতের, সাফিক্স ই বড় হাতের। তাহলে এখানে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইতে ইলেকট্রোফিলিক আর এসতে সাবস্টিটিউশন, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিন ও তার জাতক সমূহ এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দেয়, এটা মনে রাখতে হবে। এখন বলতেছে যে এই অ্যারোমেটিক যৌগে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধাপে ঘটে। আজকে পড়াটা কিন্তু সবাই খুবই মনোযোগী হবে, এখান থেকে একটা সৃজনশীল হবে আরেকটা। সুতরাং এই পড়ার থেকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন থেকেই প্রায় 90% উপরে একটা সৃজনশীল প্রশ্ন হয়। সুতরাং আজকে তো মনোযোগ সহকারে সবাই শুনবে এবং না বুঝলে আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে, না বুঝে অপর টপিকসে যাব না। সুতরাং তোমরা সবাই মনোযোগ সহকারে বুঝবে। তো বলতেছে যে এই অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো দুই ধাপে ঘটে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা দুই ধাপে ঘটে, আমরা একটু ভালো করে লক্ষ্য করি। প্রথম ধাপ, তাহলে প্রথম ধাপে কি ঘটে আমরা একটু দেখি। তাহলে বলতেছে এই যে প্রথম ধাপে যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে বা বিক্রিয়াটা হবে, তাহলে এখানে বলতেছে যে দেখো ভালো করে দেখো যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা যে দুই ধাপে ঘটে, যে বিক্রিয়াগুলো কিভাবে ঘটবে। তাহলে বলতেছে প্রথমে বেনজিন বলয়ের পাই ইলেকট্রন। দেখো আমাদের এখানে ভালো করে মনে রাখি যে বেনজিন বলয়ের ভিতরে কয়টা দ্বিবন্ধন আছে, সবাই একটু বলো দেখি। তিনটা। তিনটা। এই যে বেনজিন বলয়ে তিনটা দ্বিবন্ধন আছে। আর তিনটা বেনজিন বলয়ে তিনটা দ্বিবন্ধন আছে, সবসময় তিনটা দ্বিবন্ধন থাকে বেনজিন বলে। বলতেছে যে বেনজিন বলে যে দ্বিবন্ধন থাকলে ওখানে পাই ইলেকট্রন থাকবে। তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে যে একটা দ্বিবন্ধনে দুইটা পাই ইলেকট্রন থাকে, একটা দ্বিবন্ধনে দুইটা পাই ইলেকট্রন থাকে, দুইটা। সবসময় মনে রাখতে হবে। তাহলে একটা দ্বিবন্ধনে দুইটা পাই থাকে, সে যে কোনো তোমার বন্ধনই হোক না কেন, সে বেনজিন হোক বা অন্য কোনো বেনজিন হোক, তাহলে সবসময় মনে রাখবে একটা দ্বিবন্ধনে দুইটা পাই ইলেকট্রন থাকে। তাহলে বেনজিন চক্রে কয়টা পাই ইলেকট্রন আছে? বেনজিন চক্রে কয়টা পাই ইলেকট্রন আছে? ছয়টা। হ্যাঁ, তাহলে বেনজিন বলয়ে মোট 6টা পাই ইলেকট্রন থাকে। তাহলে বলতেছে বেনজিন বলয়ের পাই ইলেকট্রন, মানে বেনজিন বলয়ে যে পাই ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন মানে কিন্তু আমরা ওই যে আগে যখন পড়েছি সিগমা মানে পাশাপাশি বন্ধন হলে হলো পাই আর সামনাসামনি বন্ধন হলে সিগমা। তাহলে বেনজিন বলে পাশাপাশি বন্ধনের মাধ্যমে 6টা ইলেকট্রন বন্ধন গঠন করে, অর্থাৎ 3টা বন্ধন। এই জন্য এই বেনজিন বলে 6টা পাই ইলেকট্রন আছে, অর্থাৎ 3টা দ্বিবন্ধন আছে। তাহলে এটা একটু মাথায় মনে রাখতে হবে যে বেনজিন বলে যে পাই ইলেকট্রন গুলো আছে, তাহলে ইলেকট্রোফাইল দ্বারা আকৃষ্ট হয়ে কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। দেখো ইলেকট্রোফাইল কারা? ধনাত্মক চার্জযুক্ত যারা। তাহলে বেনজিন যখন একটা জায়গায় থাকবে তখন ইলেকট্রোফাইল ওই বেনজিনকে আক্রমণ করবে, যেহেতু ইলেকট্রোফাইল, কারণ বেনজিনে পাই ইলেকট্রন আছে আর ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করবে। তাহলে দেখা যাচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। এই কার্বোক্যাটায়নটি রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে সিগমা কমপ্লেক্স গঠন করে, অর্থাৎ একটা জটিল যৌগ গঠন করে। আর রেজোনেন্সটা কি এটা একটু আমরা পরে বলবো, পরে ডেফিনেশন আছে, তবে এখানে আমি একটু বলে নেই যে
গঠন কাঠামোটা ঠিক রেখে দ্বিবন্ধনের অবস্থান পরিবর্তনের নামই হলো রেজোনেন্স। তাহলে যে বেনজিন চক্রে ওই গাঠনিক সংকেত একই থাকবে, কিন্তু দ্বিবন্ধন আগেরটাতে যা পরেরটাতে সেটা আর নাই, অন্য জায়গায় থাকবে। যদি থাকে তাহলে ওটার নামে রেজোনেন্স। আমরা এটা ডেফিনেশন পরে আমরা পড়বো, এখন শুধু রেজোনেন্সটা বোঝে না। তাহলে এই যে স্থিতিশীলতা লাভ করে সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স বলতে এটা একটা অস্থায়ী যৌগ, মধ্যবর্তী একটা যৌগ গঠন হবে। এই ধাপটি ধীরে ঘটে বিধায় এটি এই বিক্রিয়ার ধাপ, মানে নির্ধারণী ধাপ। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখো, এই জায়গায় আমরা এই যে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে তোমার হলো আমরা বেনজিন, দেখো এই যে দেখো বেনজিন, তাহলে বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে। বেনজিনে আমরা দেখতে পাচ্ছি 3টা দ্বিবন্ধন আছে। এই 3টা দ্বিবন্ধনে 6টা পাই ইলেকট্রন আছে। বলতেছে এই পাই ইলেকট্রনটা দেখো, এই যে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি, নিজের ধনাত্মক ইলেকট্রনকে আকর্ষণ করবে। যেহেতু বেনজিন এই বলয়ে ইলেকট্রন আছে 6টা, সুতরাং এই ইলেকট্রোফাইলটা সহজে বেনজিন চক্রে যে কোনো একটাকে আক্রমণ করবে। এটাকে আক্রমণ করতে তা নয়, এই তিনটা দ্বিবন্ধনের যে কোনো একটা বন্ধনে একেও আক্রমণ করতে পারে, একেও আক্রমণ করতে পারে, এখানে দেখানো হয়েছে তাই। তাহলে বেনজিন বলে যে পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রন গুলো তোমার ইলেকট্রোফাইলকে প্রথমে আক্রমণ করবে, অ্যাটাক করবে। তাহলে একটা আক্রমণ অ্যাটাক করার সাথে সাথে দেখো, তাহলে এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রনটা এই ইলেকট্রোফাইলটা নিয়ে নেবে। এখন দেখো এই ইলেকট্রোফাইলটা নিয়ে নিলেই দেখো, তাহলে এই কার্বন থেকে যেহেতু এই ইলেকট্রনটা নিয়ে নেবে, সুতরাং এ ইলেকট্রন নেওয়ার ফলে এই কার্বনটা ধনাত্মক চার্জ যুক্ত হবে। এই যে দেখো, এই কর্নারে কার্বনটা ধনাত্মক চার্জ যুক্ত হয়েছে, আর এই কর্নার উপরে এই যে হাইড্রোজেন, তো এখানে সবগুলোতে কিন্তু আছে একটা করে, বেনজিন চক্রের প্রতিটা কর্নারে হাইড্রোজেন একটা করে আছে। তাহলে আমরা এটা উপরে উঠাই দিলাম, আর এই যে ইলেকট্রোফাইলটা এখানে আক্রমণ করেছে, এখানে আক্রমণ করার কারণে এই কার্বনে দেখো ইলেকট্রন ঘাটতি পড়ে গেছে, অর্থাৎ এই কার্বন থেকে এই ইলেকট্রোফাইলটা একটা ইলেকট্রন নিয়েছে, ফলে এই কার্বনটা ধনাত্মক হয়েছে। তাহলে এই যে দেখো, এটাই কিন্তু রেজোনেন্স হবে। দেখো তাহলে এখানে ধীরে 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 এই যে পরিবর্তন ঘটবে, তাহলে এই ধাপটা এখানে ঘটলো। আবার এই যে দ্বিতীয় ধাপে দেখো, এই কার্বনে যেহেতু ইলেকট্রন ঘাটতি রয়েছে, তাহলে এই দ্বিবন্ধন থেকে একটা ইলেকট্রন আবার ওই পূর্বের কার্বনটা নিয়ে নেবে, ফলে দেখা যাচ্ছে যে এই কার্বনটা আবার ধনাত্মক হয়ে যাচ্ছে। তাহলে এই কার্বনটা ধনাত্মক হচ্ছে এবং এখানে দ্বিবন্ধন গঠিত হচ্ছে। এই যে এই জায়গাটায় আমরা একটা দ্বিবন্ধন গঠন করলাম। তারপরে দেখো আবার এ যখন ধনাত্মক হচ্ছে, মানে কি এর ইলেকট্রন ঘাটতি, তখন এই দ্বিবন্ধন থেকে আবার একটা ইলেকট্রন এখানে নিয়ে নেবে। এর ইলেকট্রন আছে, এই ইলেকট্রন নিয়ে নিলে দেখা যাচ্ছে যে তখন এই কার্বনটা আবার ধনাত্মক হয়ে গেল, এখানে দ্বিবন্ধন হয়ে গেল। এই যে দেখো, এভাবে এরা পরস্পরের সাথে এই রেজোনেন্সের মাধ্যমে, দেখো এখানে দ্বিবন্ধন ছিল, এখানে নাই, এই যোগে দেখো এখানে নাই, এখানে আছে, এখানে ছিল, এখানে নাই, দেখো এখানে নাই, আবার এখানে আছে। অর্থাৎ রেজোনেন্সটা হলো এই যে গঠন, বেনজিন চক্র কিন্তু এটাও দেখতে যেরকম, এটাও দেখতে ঠিক সেই রকমেরই। তাহলে এই যে গঠনটা আমরা দেখলাম যে দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ হবে, কিন্তু যৌগটার কাঠামোটা একই থাকবে, এটার নাম হলো রেজোনেন্স। এখন দেখো এই ইলেকট্রনটা আবার, তাহলে এই যে এই ইলেকট্রন নিয়েছিল, তাহলে এই ইলেকট্রনটা এভাবে আবার দিয়ে যৌগ গঠন করবে, কিন্তু এটা দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ যেহেতু, তাই আমরা ওই অংশটা দেখাইনি। এখানে দেখো যে এই রেজোনেন্সটা কিভাবে হলো। তাহলে এই জিনিসটাকে আমরা আবার ডট ডট দিয়ে লিখতে পারি। এটার নাম হলো সিগমা কমপ্লেক্স। ভালো করে দেখো, যে কার্বনে আক্রমণ করবে, দেখো যে কার্বনে আক্রমণ করবে সেই কার্বনে এখানে ফাঁকা রাখবো, ফাঁকা ফাঁকা রেখে নিচে ডট ডট বৃত্ত, মাঝখানে প্লাস দেবো, এটার নামে সিগমা কমপ্লেক্স। এটা ভালো করে দেখো, এই ধাপটা কি কেউ বুঝলে? সবাই এখনো হয়তো বা বোঝোনি, আমি আরেকবার বলি, বলার পর জিজ্ঞেস করবো। দেখো বলার পর আমরা জিজ্ঞেস করব। ভালো করে দেখো, বেনজিনের পাই ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন আছে, ইলেকট্রোফাইলের ইলেকট্রন নাই, ইলেকট্রন ঘাটতি। তাহলে এই ইলেকট্রোফাইলটা এই বেনজিন থেকে ইলেকট্রনটা নিয়ে নেবে, বেনজিন বলয় থেকে যে কোনো একটা দ্বিবন্ধন থেকে আক্রমণ দেখালেই হবে। তবে আমরা এই পাশটা দেখাবো এই জন্য যে সুবিধা হবে, এই পাশটা দেখালে একটু সুবিধা হয়। তাহলে এখান থেকে প্রথমে আমরা আক্রমণ করে দেখাবো যে এই বন্ধন থেকে ইলেকট্রনটা ইটা নিয়ে নিল, ইলেকট্রোফাইল। এখানে ই বলতে যে কোনো ধনাত্মক আয়ন, জৈব যৌগের যে কোনো ধনাত্মক আয়ন, এটা ভালো করে মনে রাখো। নাইট্রোনিয়াম আয়ন হবে, এখানে এই যে তোমার অ্যালকাইল আয়ন হবে, প্লাস ধনাত্মক হবে,
বা ওই যে হ্যালোজেনিয়াম আয়ন হবে, এখানে যে কোনো আয়ন হবে। এখন দেখো এই যে এখানে আক্রমণ করলো, আক্রমণ করার ফলে দেখা যাচ্ছে এই যে ইটা এখানে যুক্ত হলো, এইচটা তো এখানে ছিল আগের থেকে, এখানে কিন্তু এইচ আছে, তাহলে এইচ ছিল, এই কার্বন থেকে ইলেকট্রন এখানে নেওয়াতে এর ইলেকট্রন শর্ট করে গেল, অর্থাৎ ঘাটতি পড়ে গেল, এই জন্য ধনাত্মক, যে ইলেকট্রন দান করে সে ধনাত্মক চার্জ যুক্ত হয়। তাহলে এখান থেকে ইলেকট্রনটা কে দিয়েছে, কারণ এর ইলেকট্রন শর্ট ছিল, এ ধনাত্মক হওয়াতে তাহলে এর ইলেকট্রন আছে, এ আবার পাশে দান করবে, ও পাশে দান করতে তখন এ আবার ধনাত্মক হবে, এভাবে অনুরূপ ভাবে এ পাশেরটিও আবার আবার আগের থেকে ইলেকট্রনটা নেবে, এটা ধনাত্মক হবে, এ ধনাত্মক হবে। তাহলে এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, আর এটার নামই সিগমা কমপ্লেক্স। আমরা পরবর্তীতে এই ধাপ থেকে সরাসরি এই শেষ ধাপটা লিখবো, এই ধাপ থেকে প্রথম ধাপ থেকে শেষ ধাপটা সরাসরি লিখবো, এটা একটু মাথায় খেয়াল রাখবে। তাহলে এইবার একটু বলো, এটা কি কারো সমস্যা আছে বোঝার? চক্রটা কিন্তু তোমাদের হাতে প্র্যাকটিস করা লাগবে, এটা প্র্যাকটিস না করলে কিন্তু না পারবে স্যার। না। ক্লিয়ার, সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার জি স্যার। সিগমা কমপ্লেক্সটা একটু বুঝিয়ে দেন। সিগমা কমপ্লেক্স যে কোনো একটা যৌগ, ধরো এই বেনজিন বলে, তুমি যদি এই জায়গায় আক্রমণটা দেখাও, ধরো যে তুমি এই জায়গায় আক্রমণটা দেখাবে, এটা এখানে যুক্ত করাবে, তাহলে এখানে হাইড্রোজেন লিখবো, এখানে লিখবো, এরকম তীর চিহ্ন দিয়ে এই কার্বনে, তখন এই ডট ডট বৃত্তটা এভাবে দিব, কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখবো, যেমন এখানে যে কার্বনে যুক্ত করে দিয়েছে এটা ফাঁকা রাখছি, দেখো এই জায়গাটা ফাঁকা গ্যাপ আছে, পূরণ করবো না, এই বৃত্তটা পূরণ করবো না, তাহলে আমরা এই যে বৃত্তটা এভাবে ডট ডট দিয়ে এখানে রেখে ফাঁকা দেবো, এই অংশে ফাঁকা রাখবো, আর ভিতরে প্লাস এটা এখানে যুক্ত করবো। তুমি যে কোনো কার্বনে যুক্ত করতে পারো, এই 6টা কর্নারের যে কোনো একটা জায়গায় এরকম করে এইভাবে যুক্ত করে দিতে পারো, এই জায়গায় দিতে পারো, এখানে দিতে পারো, এই যে এখানে দিতে পারো, এখানে দিতে পারো, কিন্তু ঘটনা হলো কি, তোমরা যাতে ভুল না করো তাহলে এভাবে করার চেষ্টা করো। এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ আমরা যখন আরো বিক্রিয়ায় যাবো, অরিজিনাল প্রকৃতপক্ষে বিক্রিয়া, তখন অনেক কিছু মনে রাখতে পারবে না, ফলে ভুল হবে। আর এই একটাই মনে রাখবে, এক সিস্টেমই করবে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর এভাবে সবাই করে। তাহলে সিগমা কমপ্লেক্স কমপ্লিট। এখন দেখো প্রথম ধাপ শেষ, আমরা দ্বিতীয় ধাপে আসি। তাহলে বলতেছে এই দ্বিতীয় ধাপে এই সিগমা কমপ্লেক্স যেটা আমরা গঠন করলাম, শেষ ধাপটা, ওটি বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন কোন ক্ষারক প্রোটন গ্রহণ করে প্রতিস্থাপিত যৌগ গঠন করবে। বলতেছে কোন একটা ক্ষারক প্রোটন গ্রহণ করে তাড়াতাড়ি এটা কমপ্লিট করে ফেলবে। এই যে দেখো সিগমা কমপ্লেক্সটা আমরা গঠন করলাম, তাহলে এখন যে কোনো আরেকটা, তাহলে এটা নিউক্লিওফাইল, প্রথমে ইলেকট্রোফাইল আক্রমণ করছে, যেহেতু প্রথমে ইলেকট্রোফাইল আক্রমণ করেছে তাই এটা দেখো নিউক্লিওফাইল। তাহলে এই যে এই নিউক্লিওফাইলটা এই বেনজিন থেকে দেখো এই হাইড্রোজেনটাকে গ্রহণ করে নেবে, এটা ক্লাস, তাহলে এই হাইড্রোজেনটা এই বিটা গ্রহণ করে নেবে, গ্রহণ করে নিয়ে দেখো সরাসরি এই যে মূল যৌগ, তখন আর এই বৃত্তটা ডট ডট না হয়ে সোজা বৃত্ত দেবো, তাহলে বেনজিন চক্রের উপর এখানে প্রতিস্থাপিত হলো। একটু দেখি তো এটা কি কি কথা বলতেছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই এই জিনিসটা দ্বিতীয় ধাপ আরেকবার মনে রাখবো, দ্বিতীয় ধাপে এই যে সিগমা কমপ্লেক্সটা গঠিত হবে, এই সিগমা কমপ্লেক্সের এই হাইড্রোজেনটা এই যে নিউক্লিওফাইলটা থাকবে ওর সাথে যুক্ত হবে। এখানে বি বলতে যে কোনো ঋণাত্মক আয়ন, দেখো এখানে বি বলতে যে কোনো ঋণাত্মক আয়ন, যদি এখানে OH হতো এটা, তাহলে এই এইচ আর OH মিলে পানি হতো, এটা H2O হতো, তাহলে এটা কিন্তু সাধারণ সংকেত। ওখানে যে আমরা ইটা লিখলাম, ইটাও কিন্তু সাধারণ সংকেত, তাহলে ইটা মনে রাখো যে কোনো ধনাত্মক আয়ন, যে কোনো ধনাত্মক আয়ন। আর ওই যে ই প্লাস আর বি মাইনাস একটা যৌগ ছিল, তাহলে এটা একটা বিকারক। তাহলে এই ধাপটা দুই ধাপে ঘটবে এবং এভাবে বিক্রিয়াটা দ্রুত কমপ্লিট করবে। এই ধাপে কি কোনো বোঝার সমস্যা কারো? হ্যালো, কারো সমস্যা? স্যার আর একবার একটু বলেন। আচ্ছা, ভালো করে দেখো, দ্বিতীয় ধাপে যে সিগমা কমপ্লেক্সটা উৎপন্ন হবে, সেই সিগমা কমপ্লেক্সের এই হাইড্রোজেন পরমাণু, শুধু হাইড্রোজেন পরমাণুটা এই যে নিউক্লিওফাইলের সাথে যুক্ত হবে, ঋণাত্মক আয়ন, এখানে বিটা যে কোনো ঋণাত্মক আয়ন, এখানে বি বলতে বি নাই, আসলে বি বলে কোনো যৌগ নাই, মৌলও নাই, এখানে এটা সাধারণ সংকেত। এখানে বি বলতে যে কোনো ঋণাত্মক আয়ন, যেমন এখানে সিএন থাকতে পারতো, OH মাইনাস থাকতে পারতো,
যে কোনো হ্যালোজেন থাকতে পারতো। তাহলে যেটাই হোক এখানে ঋণাত্মক আয়নটা, এটা মনে রাখবে, বিটা ঋণাত্মক আয়ন আর এই ইটা যে কোনো ধনাত্মক আয়ন। যেমন আর প্লাস ক্যাটায়ন হতে পারে, কার্বনিয়াম আয়ন হতে পারে, যেমন হ্যালোজেনিয়াম আয়ন হতে পারতো, এটা ই যে কোনো কিছু, ই বা যে কোনো ধনাত্মক আর বিটা যে কোনো ঋণাত্মক, এটা একটা বিকারক, এই দুজন একটা বিকারক। তাহলে এই বিকারক থেকে যে হাইড্রোজেনটা থেকে দ্রুত এই নিউক্লিওফাইলের সাথে আক্রমণ করে, এই যে দেখো ইটা এখানে প্রতিস্থাপিত হলো। তাহলে এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটাকে দেখো, যে হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেনটাকে অপসারিত করে দিল ওই হাইড্রোজেনটা দেখো এই যে বি এর সাথে যুক্ত হয়ে বিএইচ হয়েছে। তাহলে হাইড্রোজেনকে অপসারণ করে এখানে ইটা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য এটা প্রতিস্থাপিত বেনজিন। এটা এখন এটার উপর এর উপর এটার নাম হবে। যদি এখানে CH3 হয় তাহলে এটার নাম হবে টলোইন, তখন বেনজিনটা। যদি Cl হয় তাহলে ক্লোরোবেনজিন। যেমন দেখে এখানে CHO যদি হয় তাহলে হবে বেনজালডিহাইড, COOH হলে হবে তোমার বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। সবাই কি শুনতে পারো? হ্যালো, জি স্যার। নেট দেখি জি স্যার। আনস্টেবল আনস্টেবল বলতেছে। আচ্ছা, তাহলে দেখো এই যে দেখো ইটা একটু ভালো করে মনে রাখো, এই যে ই প্লাসটা হতে পারে আর প্লাস, এই যে নাইট্রোনিয়াম আয়ন N প্লাস NO2, এই যে হ্যালোজেনিয়াম আয়ন, এই যে দেখো RCO, আবার SO3H। এই ই গুলো এই যে কোনো এই আয়নটা হতে পারতো। তাহলে যেটা আসো দেখো পরীক্ষায় কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু আমরা এটা দিয়ে পরে সব বিক্রিয়াগুলো করবো। তাহলে একটু মনে রাখো, যে অ্যালকাইল মূলক হতে পারে, এটা কার্বোক্যাটায়ন, নাইট্রোনিয়াম আয়ন হতে পারে, হ্যালোজেনিয়াম আয়ন হতে পারে। এটা দেখো কিটো মূলকের আর কি কার্বনিল গ্রুপ যুক্ত আর কি। কার্বনিল গ্রুপের কার্বনটা ধনাত্মক, এটা সালফোনিয়াম আয়ন, এটা সালফোনিয়াম আয়ন। তাহলে এই আয়নগুলো যে কোনো একটা হতে পারতো, এই যে এই যে এখানে এদের যে কোনো একটা হতে পারে। তাহলে এই মূলকগুলো একটু মনে রাখবে। তাহলে দেখো আমরা এখন মূল একটা বিক্রিয়ায় ফিরে আসি। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এই যৌগটার নাম কি? সবাই বলো, এই যৌগটার নাম কি? ডি যৌগটার নাম কি? ডি বেনজিন। যৌগটার না, ডি যৌগ এটা একটা যৌগ। বেনজিন হলে তো শুধু এই চক্র থাকতো, বেনজিনের উপরে ওএইচ আছে। তাহলে বেনজিনের সাথে ওএইচ আছে, এটার নাম হলো ফেনল। নাম কি? ফেনল। ফেনল। মনে রাখো এখন থেকে, বেনজিন চক্র শুধু থাকলে বেনজিন হতো। এখানে বেনজিন চক্রের সাথে এই যে বন্ধন দিয়ে ওএইচ আছে, এটার নাম ফেনল। ওএইচটা যে কোনো কার্বনে হতে পারে, এখানকার যে কোনো কার্বনে হতে পারে। তো বলতেছে এই ফেনল দেখো জিঙ্কের সাথে বিক্রিয়া করে এ যৌগ উৎপন্ন করতেছে। এখন একটু দেখো মনে রাখো, এখানে কিন্তু কোনো ক্লু নেই। তাহলে ফেনলের সাথে জিঙ্কের যদি আমরা বিক্রিয়া করা, জিঙ্ক সহ পাতন করি, পাতন মানে উত্তপ্ত, কিন্তু এই যে দেখো পাতন যদি করায় তাহলে তোমাকে মনে রাখতে হবে এখন থেকে বেনজিন উৎপন্ন হয়। দেখো ভালো করে দেখো, ফেনলকে যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করায় তাহলে এখানে বেনজিন উৎপন্ন হবে। শুধু বেনজিনটা, এই বন্ড ওয়েজটা চলে যাবে, শুধু এখানে বেনজিন চক্রটা হবে। এটা তোমাকে এখন থেকে মনে রাখতে হবে। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যৌগটা অর্থাৎ এই যে বেনজিনটা উৎপন্ন হবে এখানে, এই বেনজিনটা আবার দুইটা শর্তে, অর্থাৎ এই যে দেখো মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের নাম কিন্তু লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। তাহলে বলতেছে দেখো বেনজিন, ভালো করে দেখো, বেনজিন যদি মিথাইল ক্লোরাইড, এখানে মিথাইল ক্লোরাইড না, এখানে যে কোনো অ্যালকাইল ক্লোরাইড বা যে কোনো অ্যালকাইল হ্যালাইড হতে পারে। তাহলে যে কোনো অ্যালকাইল হ্যালাইড এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এখানে বি প্লাস এইচসিএল যে যৌগটা হবে, এই বি যৌগটা হবে সব সময় মনে রাখো যে এই শর্তগুলো যদি থাকে, এরকম বেনজিনের সাথে এখানে যদি অ্যালকাইল ক্লোরাইড হ্যালাইড যে কোনো একটা থাকে, তাহলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি হয় তাহলে দেখো এখানে যে অ্যালকাইল মূলকটা থাকবে, এখানে যে অ্যালকাইল মূলক থাকে, এটা ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, বিউটাইল হতে পারে, মিথাইল, বেশিরভাগই মিথাইল হবে। মানে 99% এখানে এই মিথান মানে মিথাইল মূলকই হবে, CH3 হবে। তাহলে এই CH3 টা এই বেনজিন চক্রের সাথে যুক্ত হবে, অর্থাৎ এখানে এই বি যৌগটা হবে এখানে CH3 হবে, ওএইচ এর পরিবর্তে CH3 হবে, আর চক্রটা যা আছে তাই। তাহলে এটা একটু মনে রাখতে হবে, এটা একটা প্রিপারেশন, এটা হলো টলোইন প্রস্তুতি হবে। যখন এখানে CH3 হবে, যখন এখানে CH3 হয় তখন ওটার নাম টলুইন। তাহলে ট লয় রস্য রস্যই আর দন্তন্য টলুইন।
টলোইন হবে। তাহলে এই বি যৌগটা কিন্তু টলোইন। এবং দেখো বলতেছে এই যৌগটায় যদি বেনজিনটায় যদি আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এবং লুইস অ্যাসিড মানে কি এই যে AlCl3 FeCl3 BF3 SO3 লুইস অ্যাসিড গুলো মনে রাখতে হবে, আমরা আগে পড়ছি। তাহলে লুইস অ্যাসিড যদি থাকে বা এখানে উল্লেখ করা থাকে তাহলে এখানে ভালো করে দেখো, তাহলে এটাও যদি লুইস অ্যাসিডের উপস্থিতিতে এখানে যে বিক্রিয়া করবে, যে হ্যালোজেনটা বেনজিন চক্রে সে হ্যালোজেন হবে এখানে C+H তাহলে এই সি যৌগটা এখানে হবে বেনজিন চক্রের উপরে, এখানে বন্ড Cl যে কোনো একটা জায়গায় দিতে পারো, এমন না যে এখানে দিতে হবে, তুমি এই 6টার কর্নারে যে কোনো একটা জায়গায় Cl দিতে পারবে। তাহলে এই সি যৌগটা হবে ক্লোরোবেনজিন, সি যৌগটা হবে ক্লোরোবেনজিন, সি যৌগটা কিন্তু ক্লোরোবেনজিন হবে। তাহলে তোমরা ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে যে আমরা এটা যদি বিক্রিয়াটা যদি করাই তাহলে এই বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। এখন দেখো এখানে প্রশ্ন কি হলো, প্রশ্নটা হলো এ যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া করার কারণ কি, বলতেছে এ যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কেন, ব্যাখ্যা করো। 3 মার্কের প্রশ্ন, বোর্ডের একটা প্রশ্ন। তাহলে দেখো এ যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া করার কারণ ব্যাখ্যা করো, এ যৌগটা কেন প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। তাহলে এটা একটু বলো তো দেখি সুস্মিতা রানী, এ যৌগটা কি, এ যৌগটা কি এটা একটু বলো। এই যৌগটার নাম কি একটু বলো। স্যার আমাকে আজ করছেন। হ্যাঁ সুস্মিতা। এ হচ্ছে বেনজিন। এই হচ্ছে বেনজিন, এত সুন্দর। তাহলে বলতেছে প্রশ্ন বলতেছে যে বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কেন, মানে সরাসরি প্রশ্ন হতো। তো প্রশ্নটা হলো বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কেন, তাহলে কি জন্য বিক্রিয়াটা দেয়, আমরা আগের যে 2টা ধাপ পড়লাম না ওটা উত্তর। দেখো আগের যে অংশটা পড়লাম ঠিক ওই প্রশ্ন হুবহু উত্তর। তুমি বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটি হতে দেখা যায় ফেনল জিঙ্কের সাথে বিক্রিয়া করে বেনজিন উৎপন্ন করে, এর অর্থাৎ বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া করার কারণ ব্যাখ্যা করা হলো বললে আমরা যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ লিখলাম হুবহু এই উত্তরটা লিখলে শেষ। তাহলে প্রশ্ন কিন্তু ধরতে হবে, প্রশ্ন ধরা শিখতে হবে। তাহলে এখানে কি কারো সমস্যা আছে, এখানে এই যে আমরা এই যৌগটি অর্থাৎ বেনজিন কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সেটা আমরা একটু আগেই বললাম যে বেনজিনে পাই ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে। তাহলে এক্ষেত্রে প্রথম ধাপে এক সিগমা কমপ্লেক্স, দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্সের সাথে একটা নিউক্লিওফাইল আক্রমণ করে প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন করবে, এর জন্য বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ইলেকট্রন আকর্ষে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে আগে যে কৌশলটা লিখলাম ঠিক সেই কৌশলের অ্যান্সার। দেখো উদ্দীপক আলাদা, উদ্দীপক একরকম, প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজ, উত্তর খুবই সহজ আসবে, কিন্তু ধরাটাই তোমাদের জন্য একটু টাফ হবে। তবে এগুলা প্র্যাকটিস যদি করে থাকো তাহলে 100% শিওর যে তোমরা দেখা যাচ্ছে নিজেরাই পারবে, আর কারো সাহায্য সহযোগিতা হেল্প নেওয়ার প্রয়োজন মনে হবে না। কিন্তু এগুলা তোমাকে বুঝে পড়তে হবে, মানে এমনি একটা পড়বো তাহলে হবে না, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। কি তোমার কথাগুলো আসলে মানে তোমারটাই এত সমস্যা হওয়ার কারণ কি আমি বুঝতেছি না, যে প্রতিদিন তো আর এরকম নেটের সমস্যা হওয়ার কথা না। তুমি কি নেটের সিগন্যাল দুর্বল তোমার, তোমার আপ ডাউন কথা শোনা যায়, মানে হয় হয় না এরকম, বুঝছো। তোমার খালি একটা শব্দ শুনতে পারলাম অর্ণব, পুরাটা শুনতে পারিনি যে। অর্ণবের নেটওয়ার্ক খারাপ। হ্যাঁ নেটওয়ার্কটা খারাপ সেটা দিচ্ছে, বাকি কারো সমস্যা হয় না, মানে বাকি কারোই সমস্যা নেই, মানে অর্ণবটার শুধু মানে কথা বললেও আপ ডাউন হয়ে যাচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে না। পরে একটু আমাকে ডিটেলস বলে বলে দেবো। দেখো তাহলে আমরা এই যে উদ্দীপকের এখান থেকে প্রশ্ন হলো, আমরা আজ যা আলোচনা করলাম তা থেকে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। আমরা এখন পরের প্রশ্নে পরের টাইপে চলে যাই। বলতেছে যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা এটা কি, এভাবে আসতে পারে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলতে কি বোঝো এটাও আসতে পারে, এবং এখান থেকে এই কৌশলটা আসবে, কৌশলটা নাম ধরে আসবে না, আর দেখে তোমাকে বলতে হবে যে এটা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। যখন বিক্রিয়া 3 মার্কের আসবে তখন তোমাকে এখানে কিছুই বলা থাকবে না যে এটা কি বিক্রিয়া, এর জন্য একটু মনোযোগী হতে হবে। তাহলে দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া যদি পরীক্ষা 1 মার্কের জন্য আসে তাহলে এই ডেফিনেশনটা লিখলেই হবে যে রাসায়নিক বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড, তাহলে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড আরএক্স, বেনজিনের সাথে কিন্তু দেখো, তাহলে বেনজিন প্লাস অ্যালকাইল হ্যালাইড, তাহলে বেনজিন প্লাস অ্যালকাইল হলে দেখো আর ধনাত্মক আর এক্সটা হলো মাইনাস,
তাহলে এই যে আরটা প্রথমে বেনজিন বলের সাথে আক্রমণ করবে, বা অ্যাসাইল হ্যালাইড। তাহলে অ্যাসাইল হ্যালাইডের সংকেত মনে রাখবে। তাহলে অ্যাসাইল হ্যালাইডের সংকেত আর, এটা বন্ড নাও দিতে পারো, সমস্যা নেই। এই যে অ্যাসাইল হ্যালাইড আগে যেটা দিলাম আর সিও এক্স, তাহলে এটা হলো অ্যাসাইল হ্যালাইড। তাহলে বলতেছে এর বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন অথবা অ্যাসাইল বেনজিন গঠন করবে। আরেকবার, এখন ফিক্সড বিক্রিয়া, যেহেতু এটা বিজ্ঞানীরা নাম দিয়ে দিয়েছে এবং এই ফ্রিডেল ক্রাফট এই বিক্রিয়ার আবিষ্কারক, এই জন্য ইনি যা বলেছে তাই আমাদেরও বলতে হবে। বলতেছে যে রাসায়নিক বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন ও অ্যাসাইল বেনজিন গঠন করে। এই বিক্রিয়াটাকেই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলে। তাহলে ডেফিনেশনটা একটু বুঝে পড়বেন, তাহলে সবারই হয়ে যাবে। এখন দেখো, তবে বলতেছে এই বিক্রিয়া যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে তাকে আবার অ্যালকাইলেশন বলে। পরীক্ষায় আবার আসতে পারে অ্যালকাইলেশন বিক্রিয়া কি, অ্যালকাইলেশন বিক্রিয়া কি। তখন বলবে যে বেনজিনের সাথে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করালে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়, একে অ্যালকাইলেশন বলে। মানে আগের অর্ধেক পান। এবং বলবে যে বেনজিনের সাথে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যাসাইল হ্যালাইড বিক্রিয়া করে যদি অ্যাসাইল বেনজিন গঠন করে, তাহলে সেই বিক্রিয়াটার নাম হবে অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে এটা কিন্তু পরীক্ষা আবার ডেফিনেশন আসে যে অ্যাসাইলেশন বিক্রিয়া কি। তাহলে এটা আশা করা যায় বুঝতে পারছো। আগের ডেফিনেশনে দুটাই আছে, একটা বললে অ্যালকাইলেশন, পরেরটা বললে অ্যাসাইলেশন। তাহলে এটা একটু মাথায় রেখো। তাহলে দেখো আমরা এখানে একটু বিক্রিয়াটা লক্ষ্য করি। বিক্রিয়াটা লক্ষ্য করলে বোঝা যাবে ভালো। এই যে দেখো বেনজিনের সাথে দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড, এখানে মিথাইল ক্লোরাইড। এই যে মিথাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলো। তাহলে আমি আগেই বলেছিলাম যে এখানে যে অ্যালকাইল মূলকটা থাকবে সেটা বেনজিন চক্রের সাথে যুক্ত হবে। এই যে দেখো বেনজিন চক্রের সাথে এই CH3টা যুক্ত হয়েছে, প্লাস এই সিএল, এবং এখানে যে হাইড্রোজেন ছিল অপসারিত হয়েছে, সে কিন্তু HCl গঠন করলো। তাহলে এই বিক্রিয়াটার নাম হলো অ্যালকাইলেশন। দেখো অ্যালকাইল বেনজিন, অর্থাৎ এটার নাম টলোইন বা অ্যালকাইল বেনজিন। তাহলে এই জন্য এই বিক্রিয়াটার নাম হলো অ্যালকাইলেশন। এই বিক্রিয়াটার নাম অ্যালকাইলেশন বিক্রিয়া। আর পরেরটা দেখো, এই যে বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইড বলতে খালি জাস্ট সিও একটা বেশি, এই সিওটা বেশি, মাঝখানে দেখো এই যে সিও নাই আর এখানে আছে। তো এই বিক্রিয়াটা বেনজিনের সাথে যদি এখানে অ্যাসাইল হ্যালাইড, এটার নাম অ্যাসাইল হ্যালাইড বিক্রিয়া করলে দেখো অ্যাসাইল বেনজিন, এবং এটার নাম হবে এই যে মিথাইল এটা কিন্তু কিটোন, দেখো কিটোন আর সিও আর এর মতো, কিন্তু আরটা এখানে বেনজিন। তাহলে এখানে মিথাইল বেনজানন এটার নাম হবে, বেনজানন। তাহলে মিথাইল বেনজানন, অথবা এটার নাম হলো বেনজোকিটোন। তোমার এই ক্ষেত্রে নামকরণটা তোমার ওভাবে এখন মনে রাখার দরকার নেই, আমরা এটা ডিটেলস আবার পরে পড়বো। এই অ্যারোমেটিক যখন কিটোন তখন এই নামটা আসবে। শুধু এতটুকু মনে রাখো, বেনজিন চক্রের মধ্যে দেখো অ্যাসাইল মূলকটা চলে আসলো, এটার নাম হলো অ্যাসাইল। আর সিও থাকলে অ্যাসাইল, আর এটা হ্যালাইড থাকলে হ্যালাইড। তাহলে সবসময় মনে রাখতে হবে যে এই অংশটার নাম অ্যাসাইল মূলক। এই যে অ্যাসাইলেশন বলা হয়, অ্যাসাইল মূলক যুক্ত হওয়া। তাহলে এখানে অ্যাসাইল মূলকটা যুক্ত হয়েছে অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে এটা হলো অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। এই বিক্রিয়াটা কি বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনটা কমপ্লিট করলাম। এখন দেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ওটাই আমরা আবার ফিক্সড করে ডেফিনেশনটা বলে ফেলি, অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে ডেফিনেশনটা একটু মনে রাখবো, ওইটাই আমি আবার সুন্দর করে এখানে ডেফিনেশনটা দিলাম যে লুইস অ্যাসিড কারা আমি ব্র্যাকেটে দিয়েছি, এরা যে কোনো একটা হতে পারে। পরীক্ষায় তোমাদের এলা লেখার দরকার নেই ব্র্যাকেটের অংশটা। তাহলে বলবে লুইস অ্যাসিডের উপস্থিতিতে যে বিক্রিয়ায় বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। এই যে দেখো, তাহলে বেনজিন বলয় এখানে অ্যালকাইল হ্যালাইড লুইস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে, এই যে দেখো এখানে যে হাইড্রোজেন পরমাণু ছিল তাকে অপসারণ করে অ্যালকাইল মূলক হয়েছে। ওই অপসারিত হাইড্রোজেন এবং হ্যালোজেন
এইচএইচ গঠন করলো। ফিক্সড বিক্রিয়া বেনজিন, মিথাইল ক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো টলুইন উৎপন্ন করছে প্লাস HCl। এটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটু দেখো। দেখো তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা জিনিসটা হলো যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে। আমাদের কিন্তু আর 1 মিনিটের মধ্যেই লাইন কেটে যাবে, কেটে গেলে আবার জয়েন করবে অবশ্যই। তাহলে দেখো আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা এখানে কমপ্লিট করলাম। এরপরে এর কৌশলটা আমরা বলবো যে এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কৌশল পরীক্ষাতে আসবে 3 মার্কের জন্য। তাহলে আমরা এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা প্রথম ধাপে আমরা আসি। প্রথম ধাপের ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এই বিক্রিয়াটা কিভাবে ঘটবে, এটার কৌশল কিন্তু পরীক্ষায় আসবে এবং এটা 3 মার্কের কৌশল আসে, অনেক সময় 4 মার্কেরও আসতে পারে। তাহলে দেখো তোমরা যে জিনিসটা মনে রাখবে, বলবে যে প্রথমে অ্যালকাইল হ্যালাইড। দেখো ভালো করে দেখো, প্রথমে কিন্তু এখানে যেহেতু আমরা আগেই বললাম যে অ্যালকাইল হ্যালাইড এটা কিন্তু বিকারক, অ্যালকাইল হ্যালাইডটা বিকারক, আর বিক্রিয়া দিবে কিন্তু বেনজিন। বিক্রিয়াটা দিবে তোমার বেনজিন আর বিকারক এখানে অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডের আবার এই যে ধনাত্মক পার্টটা বেনজিন অংশকে আক্রমণ করবে, ধনাত্মক অংশটা আক্রমণ করবে। তাহলে বলতেছে প্রথমে ভালো করে দেখো, এটা কিন্তু একটা কৌশল, কৌশলটা মনে রাখতে পারতে হবে, তাহলে বাকিগুলো সব পারবে। বলতে প্রথমে অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখানে বিক্রিয়া দিবে বেনজিন, বেনজিন প্লাস অ্যালকাইল হ্যালাইড, উপস্থিতি থাকবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ লুইস অ্যাসিড। তাহলে তার মধ্যে প্রথমে দেখো প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইড এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন গঠন করবে, যা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যেহেতু হ্যালোজেনের ঋণাত্মকতা বেশি, এই জন্য এই ইলেকট্রনটা নিয়ে নেবে, বিষম বিভাজন ঘটবে এখানে। তাহলে বিষম বিভাজন ঘটে এই হ্যালোজেনটা ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে মাইনাস হবে, আর এই যে অ্যালকাইল গ্রুপটা ধনাত্মক হলো, এই যে অ্যালকাইল আর প্লাস হলো, ই প্লাস, যেটা আমরা আগে করলাম, এই অ্যালকাইল গ্রুপটি হলো। আর এখানে দেখো যেহেতু অ্যালুমিনিয়াম AlCl3 ছিল, এখানে 4 হয়েছে, এই জন্য মাইনাস, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 আর এখানে ক্লোরিনের যোজনী 1 আছে 4 জন, এই জন্য 4 মাইনাস। তাহলে 4 মাইনাস এবং 3 প্লাস যোগ করলে হয় মাইনাস। এই ফলাফলটা হলো এই টোটাল যৌগটা, এই মাইনাসটা হ্যালোজেনের নয়, ক্লোরিনের নয়, এই টোটাল যৌগ, এটা একটা যৌগমূলক হয়ে গেছে। এখন এই যে AlCl4 একটা যৌগমূলক হয়ে গেছে, কারণ এখানে অ্যালুমিনিয়ামের যোজনী 3 প্লাস আর ক্লোরাইডের যোজনী এর -1 একজনের আছে 4 জন, তাহলে 4 মাইনাস 4 মাইনাস, তো 4 মাইনাস আর 3 প্লাস যোগ করলে হয় মাইনাস, এটা ফলাফল। তাহলে এই উপরে যৌগমূলকের চার্জ হবে ফলাফল। তাহলে এখানে এইটা উৎপন্ন হবে সবগুলোর ক্ষেত্রে। ভালো করে দেখো, এখানে অ্যালকাইল মূলকটা যে কোনো কিছু হতে পারে, যেটাই হোক বিক্রিয়াটা ঘটবে। আবারও বলতেছি, এই বন্ধনটা খালি ভেঙে যাবে, অ্যালকাইল কার্বনের সাথে এই হ্যালোজেনের বন্ধনটা ভেঙে যাবে। ভালো করে দেখো, এখানে কিন্তু আবার দেখো বলতেছি, এখানে কিন্তু বিভিন্ন রকমের হবে, এন ওই পাশে থাক, এই পাশে থাক, বেনজিন চক্র থাক, যা থাকে থাক। তাহলে মনে রাখতে হবে যে হ্যালোজেনটা যে কার্বনের সাথে আছে সেই কার্বনটা ভেঙে যাবে আগের মতো। তাহলে কৌশল মনে রাখতে হবে, রেখে এই কার্বনটা ধনাত্মক হবে আর এখানে এই AlCl4 মাইনাস হবে। এখানে কিন্তু কার্বন আছে, যে আমাদের অ্যালকাইল মূলকে কার্বন আছে, এই জন্য কার্বন বলেছি, এটা কিন্তু অ্যালকাইল মূলক হলো আবার শুধু R প্লাস। এটা হলো প্রথম ধাপ। তো প্রথম ধাপে এই বিক্রিয়াটা ঘটবে। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে এই যে দেখো, দ্বিতীয় ধাপে এই যে কার্বোক্যাটায়ন যেটা উৎপন্ন হলো, এই কার্বোক্যাটায়নটা বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে, যেটা আমরা পূর্বেই বলেছিলাম। এই কার্বোক্যাটায়ন আর প্লাস যেটা হবে, এখানে যে আয়নটা হবে সেই আয়নটা বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে। সেক্ষেত্রে বিক্রিয়াটা ডাইরেক্ট, ওই যে বললাম যে প্রথম ধাপ আর শেষ ধাপ, দেখো এই মাঝখানে ধাপগুলো আর এগুলাতে লিখতে একটা তো হবে না, ওইটা ছাড়া। বেনজিন বলে কি, দেখো অ্যালকাইল মূলক E প্লাস, এখানে চক্র দিয়েছি, চক্র দিলে হবে। তাহলে আমরা এই জায়গায় যুক্ত করেছি, দেখো এই যে ইর পরিবর্তে এখানে আর, মানে আর যুক্ত হয়েছে আর প্লাস। তাহলে এই যে এই ধাপটা বেনজিনের সাথে, দেখো বেনজিনের সাথে এখানে
কার্বোক্যাটায়ন যেটা উৎপন্ন হলো সেটা আক্রমণ করবে, আমরা ওই উপরে দেওয়ার চেষ্টা করবো কিন্তু যে কোনো জায়গায় দিলেই হবে। তাহলে এই যে দেখো এই কার্বনে দিয়েছি এখানে ফাঁকা, এই যে দ্বিবন্ধটা ফাঁকা, এই যে ডট ডট দিয়ে ফেলেছি, এই একটা ধাপ লিখলেই হবে, মানে বা ভিতরে যে আরো 3টা ধাপ ছিল 4টা ধাপ ছিল ওগুলা লেখার দরকার নেই। বেনজিনের সাথে সরাসরি কার্বোক্যাটায়নটা যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে। এটা হলো ধাপ নম্বর 2, খুব সহজ বিক্রিয়া, একটু বুঝলেই। তাহলে আবার একবার বলি, তাহলে বেনজিনের সাথে প্রথমে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় যে অ্যালকাইলেশন বিক্রিয়া হবে, ফ্রিডেল কাট বিক্রিয়া হবে, তার কৌশল 3 ধাপে ঘটবে। 3 ধাপের মধ্যে প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইডের সাথে যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে তার উপস্থিতিতে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে সব সময়। তাহলে এখানে এই কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এই কার্বোক্যাটায়নটা দ্বিতীয় ধাপে বেনজিনকে আক্রমণ করে সিগমা কমপ্লেক্স গঠন করবে এবং গঠনটা এইরকমই, যেখানে লাগাই দিবে সেখানে ফাঁকা, ভিতরে ডট ডট প্লাস, এরকম করে এই অংশটা যুক্ত করে দিবে। তাহলে এটা দ্বিতীয় ধাপ হলো। ধাপ নাম্বার 3 খুবই সহজ। তৃতীয় ধাপে ভালো করে লক্ষ্য করো, এই ধাপে ওই যে প্রথম ধাপে যে AlCl4 উৎপন্ন হয়েছিল, প্রথম ধাপে কিন্তু এটা উৎপন্ন হয়েছিল, তাহলে এই ধাপে সিগমা কমপ্লেক্স হতে হাইড্রোজেন গ্রহণ করে চূড়ান্ত উৎপাদ অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। বলতেছে যে এই যে সিগমা কমপ্লেক্সের যে হাইড্রোজেনটা, তাহলে দেখো ভালো করে দেখো, অত জটিলতা না যে গিয়ে বলবে সিগমা কমপ্লেক্সের হাইড্রোজেনটি দ্রুত, এই যে দেখো যে নিউক্লিওফাইল উৎপন্ন হয়েছিল প্রথম ধাপে যে ঋণাত্মক আয়নটা উৎপন্ন হয়েছিল তার সাথে যুক্ত হবে। যুক্ত হলে দেখো ওই ওই এইচ এবং এখান থেকে একটা ক্লোরিন নিয়ে হলো HCl, আর এ দেখো প্রভাবক, যেহেতু যা ছিল তাই আছে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত রয়েছে, কিন্তু প্রভাবক লুইস অ্যাসিড একটা প্রভাবক হিসাবে কাজ করবে। তাহলে যা ছিল তাই, বিক্রিয়াটা আর ওরকম নাই, তার মানে কি পরিবর্তন করে দিয়েছে। তাহলে এক্ষেত্রে 3টা ধাপ একটু ভালো করে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ইজিতেই প্রশ্নগুলো লিখতে পারবে, খুবই সহজ ভাষা। তাহলে প্রথমে বলবে যে অ্যালকাইল হ্যালাইড অনাদ্র লুইস অ্যাসিডের উপস্থিতিতে কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। দ্বিতীয় ধাপে ওই কার্বোক্যাটায়নটা বেনজিনকে আক্রমণ করে সিগমা কমপ্লেক্স গঠন করবে। তৃতীয় ধাপে ওই সিগমা কমপ্লেক্স থেকে যে হাইড্রোজেন পরমাণুটা প্রথম ধাপে উৎপন্ন এই নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে এই যে প্রতিস্থাপিত যৌগ অ্যালকাইল বেনজিন এবং অ্যালকাইল বেনজিন উৎপন্ন করবে। এগুলা বলা লাগবে না, কিন্তু লেখা লাগবে। তাহলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করবে। এই যে ধাপ শেষ। তাহলে এই যে 3টা ধাপ, এখন দেখো এটা উদ্দীপকটা একটু ধরা শেখো দেখি। এখানে দেখো এই যে এক্স যৌগটা Fe এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে এ যৌগ উৎপন্ন করবে। এখানে C6H6 থাকতেও পারে, শুধু এও থাকতে পারে। এখন থেকে দেখো সবাই মনে রাখবে যে যদি এই তীর চিহ্নের উপরে আয়রন এবং 450 ডিগ্রি থাকে, আর কোনো ক্লু লাগবে না, আর কোনো ক্লুও থাকবে না, এটা দিয়ে তোমাকে অ্যান্সারটা বুঝতে হবে। যে যদি এই আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস তীর চিহ্নের উপরে থাকে, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে এক্স যৌগটা হলো অ্যাসিটিলিন, ইথাইন, CH ট্রিপল বন্ড CH। এটা মনে রাখো। দেখো এখানে কিছুই ক্লু থাকবে না। আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তীর চিহ্নের মধ্যে থাকলে এক্স যৌগটা হবে অ্যাসিটিলিন, ইথাইন, CH 3 বন্ধন CH, এটা যৌগটা হবে। এবং এই যৌগটা হবে, উৎপাদটা হবে বেনজিন। তাহলে এটা তোমার মনে রাখতে হবে, কারণ এখানে আর কোনো ক্লু নাই, এটাই ক্লু। এই আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে, তাহলে আমরা বুঝবো এক্স যৌগটা হবে অ্যাসিটিলিন বা ইথাইন বা CH 3 বন্ধন CH, এবং উৎপাদটা হবে বেনজিন C6H6, অথবা তুমি বেনজিন চক্র দিতে পারো। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, ভালো করে দেখো। এখন বলতেছে এই বেনজিনটা দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতেছে, বি যৌগ উৎপন্ন করলো। এটা আবার TNT তে পরিণত হবে পরে। TNT টা আমরা এখনো পড়িনি, পরে পড়বো, তবে বি পর্যন্ত পড়া হয়েছে। এটা একটু দীপিতা বলো, বি যৌগটা কি হবে? এটা দীপিতা, বি যৌগটা কি? বি যৌগটা কি হবে? হ্যালো দীপিতা, স্যার আরেকবার বলেন, শোনা যাচ্ছে না, আটকে যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, আটকে যাচ্ছে। আটকে গেলে তো বলবে যে শোনা যাচ্ছে না, তাছাড়া তাহলে তো আমি বুঝতে পারবো না। দেখো আরেকবার ভালো করে শোনো,
তাহলে এখানে কোন একটা যৌগ, যে যৌগই থাকুক না কেন, এখানে এখানে হোয়াট চিহ্ন থাকতে পারে, যে কোনো একটা মৌল থাকতে পারে, বর্ণ থাকতে পারে। সেটা যদি আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450°C তাপমাত্রায় বিক্রিয়া করে, 450°C তাপমাত্রায় বিক্রিয়া করে, তাহলে বুঝতে হবে এখানে এই বাম পাশে হবে অ্যাসিটিলিন, ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এবং উৎপাদটি হবে না দেওয়া থাকলে বেনজিন, সেটা C6H6 লিখতে পারো, অথবা বেনজিন চক্রটাই লিখতে পারো, বেনজিন চক্রটা দিতে পারো। তাহলে বলতেছে এটা আবার অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে বি যৌগটা কি হবে, এটা দীপিতা বলো, বি যৌগটা কি? স্যার বি যৌগটা টলুইন হবে। টলুইন হবে, থ্যাংক ইউ। তাহলে বি যৌগটা হবে টলুইন। এই যে বুঝতে পারছো। এখন প্রশ্ন দেখি, প্রশ্নটা কি বলতেছে, এ হতে বি উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। মানে এ থেকে বি যে পেলাম, এই বি পাওয়ার কৌশল ব্যাখ্যা করো, মানে কি? কোনটা লিখতে হবে তাই বলো, কোন 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 জিনিসটা লিখতে হবে? এ হতে বি উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো, তাহলে কি লিখতে হবে? স্যার ওই তো ওই কৌশলগুলো, হ্যাঁ, ধাপ। কৌশলগুলো না, কৌশলটা, কৌশলটা কোনটা? অ্যালকাইলেশনটা বলা লাগবে। দেখো যেহেতু এখানে, অ্যালকাইলেশন। হ্যাঁ, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনটা বলা লাগবে, একটা ধাপই বলা লাগবে। তাহলে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলা লাগবে। হ্যাঁ, তাহলে এই তো হয়েছে। এখন দেখো আমি এই উদ্দীপক অথবা এই উদ্দীপক, মানে ওই উদ্দীপক নাও আসতে পারে, এই উদ্দীপক আসতে পারে। এখন উদ্দীপকটা হলো বলতেছে C6H6 অর্থাৎ বেনজিন, সাধারণ সংকেত বিশিষ্ট একটি অ্যারোমেটিক যৌগ এ, অর্থাৎ এটার নামে বলেছে এ। এটি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বি যৌগে পরিণত হয়, মানে এটারই ভাষা, এই বিক্রিয়াটারই ভাষা। তাহলে এই যে এই বি যৌগে পরিণত হয়, বি যৌগটি পুনরায় একই বিকারকের সাথে বিক্রিয়া করে দুটি ভিন্ন উৎপাদ গঠন করে। এই শেষের লাইনটা আমরা এখনো পড়িনি, পরে পড়বো, যখন পড়বো তখন বুঝবে। তাহলে এখন এই বি যৌগ পর্যন্ত লিখি। তাহলে এই ভাষাটা আর এই বিক্রিয়া, এই বিক্রিয়াটা একই। তাহলে পরীক্ষায় এরকম করে ভাষা দিয়েও আসতে পারে, আবার এরকম বিক্রিয়া দিয়েও আসতে পারে। তাহলে ভাষা দিয়েও আসতে পারে উদ্দীপক, বিক্রিয়া দিয়েও আসতে পারে উদ্দীপক, যেটাই আসুক মূল কথা একই। তাহলে এখান থেকে বলতেছে এ হতে বি উৎপাদনের কৌশল, তাহলে দুটা একই জিনিসই। তাহলে এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। এখন দেখো আরেকটা উদ্দীপক লক্ষ্য করি, যাকে বলবো সে বলবে। এটা একটু পাপড়ি বলো। এই যে আমরা এই যৌগটা লিখলাম সোডিয়াম বেনজয়েট, এই সোডিয়াম বেনজয়েটকে যদি আমি সোডা লাইমের সাথে বিক্রিয়া করাই, তাহলে এখানে এক্স যৌগ উৎপন্ন হবে প্লাস সোডিয়াম কার্বনেট এবং পানি, এই দুজন ফিক্স থাকবে সব সময়। এক্স যৌগটার নাম কি পাপড়ি? এটা পড়েছি আমরা, আগে পড়েছি, আগের বিক্রিয়া করেছি, হুবহু এটাই। একটু বলো এক্স যৌগটার নাম কি? স্যার ভুলে গেছি। আহ, অন্য কেউ? রাফি, রাহি, রাহি, রাহি বলো তো দেখি একটু, রাহি। বেনজিন। বেনজিন, এটা মনে রাখো, COO যদি থাকে এটা চলে যাবে সোডা লাইমের সাথে বিক্রিয়া করালে, এখানে শুধু বেনজিন হবে, এই চক্রটা হবে, এখানে এক্স যৌগটা হবে শুধু চক্র, বেনজিন। ভালো করে দেখো, বেনজিন। এখন দেখো পরে আর একটা বিক্রিয়া, এটার নাম কি? এটা একটু বলবে, তুবা একটু বলো, এই যৌগটার নাম কি? একটু আগে বললাম, এই যৌগটার নাম কি? তুবা, যৌগটার নাম কি বলো? হ্যালো তুবা, শুনতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে ডিস্টার্ব হচ্ছে মনে হয়, শোনা যাচ্ছে না। আমি শুনতে পারিনি অথবা তুমি শুনতে পারোনি। তাহলে এটা দেখো ক্লোরোবেনজিন, ভালো করে দেখো, ক্লোরোবেনজিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে মিথাইল ক্লোরাইডের উপস্থিতিতে। যদি বিক্রিয়া করে তাহলে শুষ্ক ইথারের উপস্থিতিতে ওয়াই যৌগটা হবে, এটাও টলুইন, ওয়াই যৌগটা হবে টলুইন। টলুইন। তাহলে এক্স যৌগটা বেনজিন, ওয়াই যৌগটা টলুইন। কারণ এই 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 বিক্রিয়াটা আমরা ক্লাস 10 এ করেছি, তবে এটা হুবহু করিনি। এটা হলো উডস বিক্রিয়ার মতো, এটা উডস ফিটিক বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম আছে উডস ফিটিক বিক্রিয়া। উডস বিক্রিয়া আমরা আগে পড়ছি ক্লাস 10 এ, 10ম অধ্যায়, 11 অধ্যায়তে জৈব যৌগে। তাহলে এই বিক্রিয়াটার নাম উডস ফিটিক। পরে আমরা আবার এটা ডেফিনেশন সহকারে বলে দেবো, এটা নাম থাকবে, এখন লেখা লাগবে না, মনে রাখা লাগবে না, কারণ এগুলা বিক্রিয়া আমরা পড়াবো, নাম সহ এগুলো আমি আবার পড়াবো।
প্রস্তুতি যখন পড়াবো তখন এগুলা থাকবে। তাহলে এটা হলো উৎসেচিক বিক্রিয়া। উৎসেচিক বিক্রিয়া ওয়াই যোগটা হবে টলোইড। তাহলে তোমাদের এরকম মনে রাখা লাগবে, যেহেতু এই বিক্রিয়াটা আসলে পড়ায়নি যার কারণে নাও পারতে পারো, সমস্যা নেই, কিন্তু এখন একটু মনে রাখো। প্রশ্ন বলছে যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, কারণ সহ ব্যাখ্যা করো। বলতেছে যে আমি যে ফিডেল ক্রাফট বিক্রিয়া দেখাবো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্ষেত্রে এক্স টা বেশি সক্রিয় না ওয়াই টা বেশি অধিক সক্রিয়, কারণ সহ ব্যাখ্যা করো। তবে এই প্রশ্নটা এখনো আমরা পড়াইনি, অর্থপ্যারা মেটা নির্দেশক যখন পড়বো তখন এটা ক্লিয়ার হবে। যেহেতু এটা এই অংশটা পড়াইনি, এটা বাদ, এটা আর ধরতেছি না, তাই এই অনুরূপ ভাবে এই বিক্রিয়াটা হবে, এটা আমরা পড়াইনি, সুতরাং এখন এটা বাদ দেই, পরে পড়াবো। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, আবার দেখো আগের বিক্রিয়াটাই ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে এটাও অনুরূপ ভাবে একই, লুইস অ্যাসিডের উপস্থিতিতে যে বিক্রিয়ায় বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বলে। আগেরটাই যেখানে অ্যাসাইল মূলক, অ্যালকাইল মূলক আর অ্যাসাইল মূলক দুই জিনিসটা একই, বেনজিন বলয়, বেনজিন বলয়ের সাথে ভালো করে লক্ষ্য করো, দেখা যাচ্ছে যে এখানে এই যে অ্যাসাইল হ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে, এই যে দেখো ওখানে ভেঙে লিখেছিলাম আর এখানে COR, এই যে COR অংশটা যুক্ত হবে এখানে। আমরা আরেকটু একটু দেখো, ভালো করে দেখো, তাহলে এই যে এখানে নাম ধরে দিয়েছি, এখানে হলো সাধারণ সংখ্যা, তার এখানে নাম, তাহলে এখানে হলো এটা ইথানয়েল ক্লোরাইড। তাহলে বেনজিনের সাথে ইথানয়েল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে। দেখো এটা যেহেতু দেখো দুই কার্বন, তাহলে এই জন্য অ্যাসিটোফেনন, দুই কার্বন হলে অ্যাসিটোফেনন বা ইথাইল, তুমি ইথাইলও বলতে পারো, কিন্তু এখানে আমরা ইথাইল নাম বলে, এটা নাম আর কি, এটা একটা যৌগ, এটা এমনি প্রচলিত নাম, এটার নাম হলো অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। আর ইন্টারন্যাশনাল নাম হলো ইউপ্যাক পদ্ধতিতে যেটা আমরা বলবো সেটা, যে সেরকম নাম। আর এই ক্ষেত্রে এটা অ্যাসিটোফেনন, এটা হলো প্রচলিত নাম, এমনি নাম, যেরকম একটা একজনের নাম হয় ঠিক এরকম নাম অ্যাসিটোফেনন। সংকেত আবার আসতে পারে যে অ্যাসিটোফেননের সংকেত কোনটি, তাহলে বেনজিন চক্রের উপরে COCH3, তাহলে এটার নামে অ্যাসাইলেশন বিক্রিয়া, যা বিক্রিয়াগুলো আমরা আগেই দেখলাম একই রকমের। এখন দেখো এই বিক্রিয়াটার কৌশল, তাহলে আমরা এই বিক্রিয়াটার যখন কৌশল পড়বো, দেখো তাহলে কৌশলটা হলো এটাও 3 ধাপে ঘটবে। প্রথমে ওখানে অ্যালকাইল হ্যালাইড ছিল আর এটা দেখো অ্যাসাইল হ্যালাইড, তাহলে এখানে অ্যাসাইল হ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে যা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। দুইটা বিক্রিয়ার কৌশল হুবহু এক। এখানে দেখো সিওটা ওখানে ছিল না, এখানে সিওটা আছে, থাক। তাহলে আগে যে বলতেছি যে এই হ্যালোজেনের সাথে বন্ধনটা ভেঙে যাবে, দেখো এই হ্যালোজেনের সাথে বন্ধনটা ভেঙে যাবে, তাহলে হ্যালোজেনের সাথে বন্ধনটা ভেঙে গেলে দেখো কার্বন প্লাস আর এখানে এই যে AlCl4- উৎপন্ন হচ্ছে, এটা প্রথম ধাপ। আর এই দ্বিতীয় ধাপে এই যে কার্বোক্যাটায়নটা বেনজিনের সাথে আক্রমণ করে সিগমা কমপ্লেক্স গঠন করবে। তাহলে ভালো করে দেখো, এই যে ক্যাটায়নটা উৎপন্ন হলো বেনজিন বলের সাথে আক্রমণ করে সিগমা কমপ্লেক্স। এই কৌশলগুলো বা ধাপগুলো ঠিক আগের গুলোর মতোই হুবহু এক, এখানে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এই যে তৃতীয় ধাপে এখন বলি যে এই ধাপে যে এই প্রথম ধাপে যে নিউক্লিওফাইল উৎপন্ন হলো সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটা গ্রহণ করবে, এই যে হাইড্রোজেন পরমাণুটা দ্রুত এই ঋণাত্মক আয়নটা গ্রহণ করবে, গ্রহণ করে HCl আর AlCl3 এই যে প্রতিস্থাপিত যৌগ অ্যাসাইল বেনজিন গঠন করবে। তাহলে এটাই হলো এটা চূড়ান্ত ধাপ, এবং আমরা এই 3 ধাপে এইটা পরে ফেলবো। এই অংশটা আজকের অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা পরীক্ষায় খুবই আসে। এই যে দেখো আমরা আগে এই অংশটা পড়লাম যে ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া করলে এখানে উৎপন্ন হবে তোমার বেনজিন, বেনজিনটা দেখো বেনজিন। তাহলে এই যে দেখো এখানে অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে অ্যাসাইল বেনজিন, আর হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে ক্লোরোবেনজিন। তাহলে বলতেছে যে বি যৌগের প্রস্তুতির কৌশল ব্যাখ্যা করো, অর্থাৎ এই যে অ্যাসাইল বেনজিন কিভাবে প্রস্তুত হলো এর কৌশলটা। তাহলে কৌশলটা লিখতে গেলে তোমার 3 ধাপে লিখতে হবে, 3টা ধাপে এই বিক্রিয়াগুলো, আজকের যে বিক্রিয়াগুলো বেনজিন ছাড়া বাকি সবাই 3 ধাপে ঘটবে। আর প্রথম ধাপটা এই বিকারকের সাথে যার উপস্থিতিতে বিক্রিয়া ঘটবে সেটা, তারপরে কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে, এটা বেনজিন বলের সাথে আক্রমণ করবে, বেনজিন বলে থেকে সিগমা কমপ্লেক্স যেটা গঠন হবে ওখান থেকে হাইড্রোজেনটা প্রথম ধাপে যে ঋণাত্মক আয়ন থাকলো তার সাথে যুক্ত হবে। দেখো সবগুলো কৌশল একই। তাহলে এই দুটা বিক্রিয়া ভালো করে সুন্দর করে একটু মনে রাখো। আমরা কেবল এখানে কিন্তু
এই দুইটা বিক্রিয়া করলাম, এখানে কিন্তু আরো বিক্রিয়া আছে, হ্যালোজেনেশন আছে, নাইট্রেশন আছে, এই নাইট্রেশন আছে, এবং দেখা যাচ্ছে যে সালফোনেশনও আছে। তাহলে আমরা আরো তিনটা বিক্রিয়া করব, এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আরো তিনটা উদাহরণ করব। হ্যালোজেনেশন করব, নাইট্রেশন করব, সালফোনেশনও করব। এই তিনটা করলে অবশ্যই এখান থেকে শেষ হয়ে যাবে। তাহলে তোমরা এই অংশগুলো কমপ্লিট করবে। এখানে কি কি কোনো কিছু বোঝার আছে? একটু দেখো, রোমানাকে একটু জিজ্ঞেস করি। রোমানা, রোমানা শুনতে পাচ্ছ? জি স্যার। এটা একটু বলো তো দেখি, বি যৌগটা কি? এই যে বি যৌগটা কি? অ্যাসাইল বেনজিন। অ্যাসাইল বেনজিন। বেনজিন চক্রের উপরে CO CH3 হবে। তাহলে এই যে দেখো, এই কথাটা কি বুঝতে পারলে যে বি যৌগের প্রস্তুতির কৌশল মানে কি? যে এই অ্যাসাইলেশনের কৌশলটা লেখা লাগবে। কার কৌশলটা লেখা লাগবে? অ্যাসাইলেশনের তিনটা ধাপ। তিনটা কৌশল। তিনটা ধাপ, কৌশল নয়, ধাপ তিনটা। অ্যাসাইলেশন কৌশল একটা, অ্যাসাইলেশন কৌশলের ধাপ তিনটা। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। সব বিক্রিয়ারই তিনটা ধাপ। তাহলে এটা একটু মনে রাখো। এখানে কি আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে কিন্তু এটা তোমরা ভালো করে একটু পড়ে নিও। আমরা আজকে আর পড়াবো না, এ পর্যন্ত শেষ করব। হ্যালোজেনেশন বিক্রিয়াটা আমরা সামনের দিন শুরু করব। তাহলে এই দুইটা কৌশল সবাই একটু বুঝে সালের প্রশ্নে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, যদি পারো আর কি। তবে যেগুলো পারবে না ওগুলো বাদ দিবে, আর যেগুলো পারবে, যা পড়ালাম তার মধ্যে কিছু হয় কিনা, তার মধ্যে কি থাকে কিনা, পারতেছো কিনা, বুঝতেছো কিনা, এটা কিন্তু নিজে হাতে কলমে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে আসলে কিন্তু হবে না। আমি যতই ভালো বোঝাই, তোমার যদি আউটপুট ভালো না হয় তাহলে কিন্তু লাভ হবে না। সুতরাং তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। আর আমি কিন্তু জৈব যৌগটাই সহজ ভাবে উপস্থাপন করাচ্ছি। এখান থেকে অনেক জটিল আছে, কিন্তু আমি সহজ ভাবে উপস্থাপন করতেছি। যা পড়ালাম এটাই যদি তুমি পড়ো, তাহলে দুইটা সৃজনশীল কমন তো পাবেই, লিখতে পারবেই। ভাগ্যচক্র দেখা তিনটাও পেয়ে যেতে পারো, মানে আমি তিনটাই পড়াবো, তাহলে তিনটাও পেয়ে যেতে পারে এই অল্পতেই, শর্টকাটে পড়াতেই। এই জৈব যৌগ পড়াতে কিন্তু 6 থেকে 7 মাস লাগে। সেখানে আমি তোমাদের সর্বোচ্চ আর হয়তো বা 5 থেকে 7টা ক্লাসে শেষ হয়ে যাবে। সর্বোচ্চ দেখা যাচ্ছে আর 5 থেকে 7টা, অর্থাৎ 1.5 মাসের মধ্যেই জৈব যৌগ শেষ করে দেব। তাহলে আর শোনো, আমার এই ক্লাসগুলো আমি ভিডিওতেও আবার দিব ইউটিউবে। সুতরাং আমার সাথে কিন্তু অনেকের লিংক নাই। যাদের লিংক নাই তাদেরকে কিন্তু পাঠাতে পারি না। আর যাদের আমার সাথে ফেসবুকে লিংক আছে তাদের কিন্তু আমি পাঠাই দেই। বিশেষ করে দেখো, এদের রাহি, তোমার সাথে আমার লিংক নাই। রাহি, অর্ণব, রোমানা, এদের কিন্তু লিংক নাই। আর বাকিদের সবার সাথে কিন্তু আমার লিংক আছে। সুতরাং আমি এই ভিডিওগুলো আবার এই এডিট করে তোমাদের দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে, ধরো আজকে না দিলেও কালকে দিয়ে দেবো। তাহলে এই ক্লাসটাই কিন্তু তোমরা আরেকবার রিকল করলে ভালো করতে পারবে। সুতরাং যারা আমার সাথে লিংক নাই, ফেসবুকে লিংক নাই, তারা আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যাবে। আর ফেসবুকে আমার নাম লিখলেই হবে, রায়হান কবির, লিখে সার্চ দিলে আমার ছবি তো আছেই। ওই ছবি দেখে দেখা যাচ্ছে যে এখানে জাস্ট রিকোয়েস্ট পাঠাই দাও, আমি অ্যাকসেপ্ট করে দিলে, আর আমি তোমাদের মেসেঞ্জারে তখন পাঠাবো। মেসেঞ্জারে পাঠালে সুবিধা হবে, এমনিতেই দেখতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।